মোটা দাগে আমাদের আজকে জাতির কাছে মেসেজ হচ্ছে, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ের তদন্ত সংস্থা প্রথম মামলা হিসাবে চানখারপুলের এই 6 জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত সেটি সম্পন্ন করেছেন। তারা চার্জশিট অর্থাৎ তদন্ত রিপোর্ট 20 এপ্রিল দাখিল করেছেন। আজকে আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানালাম। এটার পরবর্তী প্রক্রিয়া হচ্ছে এই চার্জশিটের ভিত্তিতে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, এটা চিফ প্রসিকিউটর বরাবরে তারা দাখিল করেছেন। এটার ভিত্তিতে এখন চিফ প্রসিকিউটরের অফিস ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে আদালতে দাখিল করবেন। আমাদের পরবর্তী কয়েকদিন সময় লাগবে। সেই কয়েকদিনের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। ফর্মাল চার্জ কোর্টে দাখিলের পরেই আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে। তাদের বিরুদ্ধে যে সমস্ত ধারায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের অ্যাক্ট 1973-এর 3-এর এ, এফ, জি, এইচ এবং 4-এর-1, 4-এর-2 এবং 4-এর-3 ধারায় মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার অভিযোগ প্রমাণিত হয়েছে তদন্তে। সে কারণে তারা চার্জশিট দাখিল করেছেন। ইনশাল্লাহ আমরা এই রিপোর্ট পেয়েছি গতকালকে আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থায় এটা আমার কাছে হস্তান্তর করা হয়েছিল। আজকে তারা এখানে নিয়ে এসেছেন। আজকের থেকেই ফর্মাল চার্জ তৈরির প্রক্রিয়াটা শুরু হবে। অল্প কয়েকদিনের মধ্যেই ফর্মাল চার্জ তৈরি হয়ে যাওয়ার পরপরই আদালতে এটা আমরা দাখিল করব এবং আইনের যে প্রক্রিয়াগুলো আছে সেই অনুযায়ী আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, যে সমস্ত শহীদরা এই ঘটনায় শহীদ হয়েছেন তারা হচ্ছেন শহীদ শাহরিয়ার আনাস খান, শেখ মাহাদি হাসান জুনায়েদ, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার, শহীদ মোহাম্মদ ইসমামুল হক এবং শহীদ মানিক মিয়া। এই 6 জনের হত্যাকাণ্ডের ঘটনার সাথে এই চার্জশিটটা, এর বাইরে এই এলাকাতে আরও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বিভিন্ন সময়, সেটার জন্য কিন্তু তদন্ত অব্যাহত আছে এবং সেটার জন্য আলাদাভাবে যারা পারপিট্রেটর ছিল তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট যথারীতি আবারও জমা হবে অন্যান্য ঘটনাগুলোর প্রেক্ষিতে। না, আমরা যেহেতু প্রথমে এটা পেয়েছি এটাই প্রথমে আসবে। আশুলিয়ার যেটা লাশ পোড়ানোটা সেটাও ফাইনাল টাচ দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে যেহেতু তদন্ত সংস্থা প্রথমে একটা কিছু দিয়েছেন, তো এই ফিনিশিং টাচগুলো দিতে একটু আমরা বেশি সময় নিচ্ছি যাতে কোনো ভুল ভ্রান্তি না থাকে। সেটাও কয়েকদিনের মধ্যেই আশুলিয়ারটাও পাওয়া যাবে, হয়তো 1 সপ্তাহের মধ্যেই পরবর্তী তদন্ত রিপোর্টটা আসবে এবং সেটাও একইভাবে সেটারও ফর্মাল চার্জ দাখিল শুরু হবে। আশা করছি চানখারপুল এবং আশুলিয়া দুটো মামলার বিচার কার্য প্রায় একই সময়ে শুরু করা সম্ভব হবে। তবে এটি প্রথম। জি, 8 জনের কথা বলেছেন, তো 4 জন গ্রেফতার আছেন, 4 জন পলাতক আছেন, সাবেক ডিউটি কমিশনার হারুন রহমান আছেন। তো সেক্ষেত্রে এই 4 জন যারা ঊর্ধ্বতন এদের পলাতক নিয়ে তাদেরকে ইন্টারপোলের কোনো সহায়তা নেবেন কিনা অথবা কোথায় আছে কি অবস্থায় আমরা জানতে চাই। 4 জন বিষয়ে সাথে আমি একটুখানি অ্যাড করতে চাই, এই যে আপনি হাবিবুর রহমানের বিরুদ্ধে চার্জটা একটু স্পেসিফাই করেছেন, আর বাকি যে 7 জন তাদের কার কি বলছিল এটা যদি একটা এগুলো তো আসলে কতটা স্পেসিফাই এগুলো এখানে না বলা বোধহয় ভালো। নিচের দিকে যারা আছে তারা সরাসরি গুলি করেছেন, যেগুলো মানে মারণাস্ত্র দিয়ে, ফায়ার আর্মস, শটগান না, একেবারে রাইফেল এই জাতীয়। আর উপরের দিকে যারা ছিলেন তারা সরাসরি মাঠে থেকে কমান্ড করেছেন, কমান্ডার হিসাবে তাদেরকে হাবিবুর রহমান তার নির্দেশ, সুদীপ কুমার চক্রবর্তী তারা ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তাদের ফোর্সকে অর্ডার দেয়া, আক্তারুল ইসলাম ফিজিক্যালি প্রেজেন্ট থেকে হুকুম দেয়া এবং তার সমস্ত প্রেজেন্স ভিডিওতে এগুলো পাওয়া, এগুলো আছে আর কি। হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো, প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে। সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলের ফোর্সের কাছে, এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। পলাতকের ব্যাপারে যেটা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো, যেগুলো যাদের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশের জন্য আমরা অনেকগুলো পাঠিয়েছি, বাকি যারা আছে ইন্টারপোলের কাছে তখনই পাঠাতে হয় যখন নিশ্চিত হওয়া যায় তারা দেশের বাইরে আছে। তো আমরা দেশের বাইরে আছে না ভেতরে আছে এই ব্যাপারগুলো আগে এনশিওর হব। যদি বুঝতে পারি যে দেশের বাইরে আছে তাহলে ইন্টারপোলের কাছে নোটিশ যাবে, কিন্তু দেশের মধ্যে পালিয়ে থাকলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করবে। আর আইনের প্রক্রিয়া হচ্ছে যে সমস্ত আসামিরা পলাতক আছে তাদের ব্যাপারে পত্রিকায় আদালতে ফর্মাল চার্জ দাখিলের পরে আদালত তাদেরকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেবেন, 15 দিনের সময় দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবেন। ওই সময়ের মধ্যে তারা হাজির না হলে তাদের জন্য রাষ্ট্রপক্ষ থেকে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হবে এবং নিয়োগ করার মধ্য দিয়েই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। আপনি বলছিলেন যে এই প্রত্যেকটার সাথে শেখ হাসিনার সম্পৃক্ততা আছে, সেক্ষেত্রে শেখ হাসিনার মামলার যখন তদন্ত প্রতিবেদন বা ফর্মাল চার্জ দাখিল হবে তখন এইগুলোও কি ওটার সাথে একসাথে যুক্ত হবে নাকি ওটা আলাদা করে নতুন করে আবার? শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত বাংলাদেশের সব অপরাধের বর্ণনা আসবে, সেক্ষেত্রে চানখারপুলের যে বর্ণনা সেটা ওটার মধ্যে সম্পৃক্ত হবে। এটা যেমন অ্যালোন চানখারপুলের ঘটনা,
শেখ হাসিনার বিরুদ্ধে চানখারপুলের যে অভিযোগগুলো আসছে সেগুলো তার অভিযোগের সাথে যুক্ত হবে, তার সাথে যাত্রাবাড়ি যুক্ত হবে, নরসিংদী যুক্ত হবে, রংপুর যুক্ত হবে, এইভাবে বাংলাদেশে সবকিছু যুক্ত হবে এবং সেটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আকারে তার বিরুদ্ধে আসবে। আপনি বলছেন এখানে ভিডিও অডিও সাক্ষী সবুজ সব আছে, কিন্তু চানখারপুলে তো একটা বড় ধরনের ঘটনা ঘটেছিল, আসামি মাত্র 8 জন, দেখি এটা প্রশ্ন আসবে না? আচ্ছা, যেটা আমরা বলেছি যে আমরা সব একেবারে টপ কমান্ডার এবং সরাসরি সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনবো। যদি এখানে আপনি সব পুলিশকে বিচারের আওতায় আনেন তাহলে কখনোই এটা জাস্টিস হবে না বলে আমরা মনে করি, বা এটা প্র্যাকটিক্যাল না। সরাসরি সম্পৃক্ত যারা তারা এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা আনছি, সে কারণেই 8 জনকে আইডেন্টিফাই করা হয়েছে। আরও যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর জন্য তদন্ত অব্যাহত আছে। যেমন চানখারপুর এলাকায় শুধু পুলিশ না, কিন্তু সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, তাদের কমিশনাররা এরাও সম্পৃক্ত ছিল। তাদের ব্যাপারে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং তদন্ত সমাপ্ত অন্তে তাদের বিরুদ্ধে চার্জশিট আসতে পারে, মানে সম্পৃক্ততা পেলে। এটা কিন্তু এন্ড না। চানখারপুর এলাকার একটা সার্টেন টাইমের মধ্যে যে ঘটনাটা ঘটেছে এটা শুধুমাত্র তার চার্জশিট। ওই এলাকায় আরও যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলো আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সেখানে যাদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে চার্জশিট আবার দাখিল হবে। না, আলাদা মামলায় আসবে, আলাদা মামলায়। এবং আপনাদেরকে আমি এটা বলে দিতে চাই, আপনারা আমাদের স্বাভাবিক আমাদের যে ধারণা যে একটা এফআইআর এর মধ্যে আবার নতুন করে কিভাবে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে কিন্তু আমাদের কোনো আইনগত বাধা নেই। যে কয়েকজনকে সম্পৃক্ত পেয়ে আমি চার্জশিট দাখিল করলাম, এর বাইরে যত ঘটনা থাকবে আলাদাভাবে চার্জশিট দাখিল হতে আইনগত কোনো বাধা নেই। এখানে আমরা মামলায় যদি দেখি যে বাদীপক্ষের নারাজির সুযোগ আছে, এক্ষেত্রে যারা অভিযোগ যারা করেছেন, অভিযোগকারী, তারা যদি সম্পৃক্ত না হয় সেক্ষেত্রে তাদের সরকার পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী বলে কোনো শব্দ নাই, বাদী হচ্ছেন চিফ প্রসিকিউটর। অভিযোগকারীরা হলো তথ্যদাতা মাত্র, তাদের এই তথ্যের ভিত্তিতে তদন্ত সংস্থা তদন্ত করবে। তথ্যের ভিত্তিতে তাদের এখানে নারাজি দেওয়ার আইনে কোনো স্কোপ নাই, কারণ তারা কোনো অবস্থাতেই মামলার বাদী না। তারা হয়তো বলেছেন যে আমাদের সন্তানকে হত্যা করেছে এই ঘটনা, সেটা আমরা আমাদের তদন্ত সংস্থা গ্রহণ করেছে, তার ভিত্তিতে তদন্ত করে তারা যেটা পেয়েছে সেটার ভিত্তিতে রিপোর্ট দাখিল হবে। কিন্তু এইখানে যেহেতু বাদী নাই, নারাজি দাখিলের যে ফৌজদারি কার্যবিধি সেটা এখানে প্রযোজ্য না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এরকম নারাজি দেওয়ারও কোনো ব্যবস্থা নেই। যদি কোনো তথ্য অতিরিক্ত এরকম পাওয়া যায়, তারা যদি সেটা অকাট্যভাবে উপস্থিত করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটা এডিশনাল এভিডেন্স হিসাবে পরবর্তীতে দেওয়ারও সুযোগ আছে। যদি এমন কিছু পাওয়া যায় সেক্ষেত্রে পরবর্তীতে এটা দেওয়ার সুযোগ পাওয়া যাবে।